আজকে আলোচনা করব ইংরেজ শাসনের আগ পর্যন্ত, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন এবং তার আগে প্রাচীন ভারতীয় সাম্রাজ্য, এবং কিছু আলোচনা করব প্রাচীন বাংলার আদিকাল। এই প্রাচীন বাংলার আদিকাল মূলত বড় দুইটা অংশে ভাগ করা হয়েছে। একটা হলো অনার্য, যারা আর্য না, আর একটা হলো আর্য। এই অনার্যকে আবার চারটা পর্বে ভাগ করা হয়েছে। একটা হলো নেগিটো, দুই নম্বরটা হলো অস্টিক, দ্রাবিড়, বর্চিনীয়। এই চারটা পর্বে ভাগ করা হয়েছে। নেগিটুরা দেখতে অনেকটা খাটো এবং কালো প্রকৃতির। এরপর বাংলায় আসে অস্টিকরা, তারা সাধারণত 5 থেকে 6000 খ্রিস্টপূর্বে বাংলায় আসে। এই অস্টিকরা নেগিটিভের উপর অত্যাচার করত, তাদের উপর প্রভাব বিস্তার করত। এই অস্টিকদের ভাষা ছিল অস্টিক ভাষা। এই অস্টিক ভাষাই প্রাচীন বাংলার আদিবাসীদের ভাষা হিসেবে বিবেচিত হতো। ঠিক সমসাময়িক সময়ে 5 থেকে 6000 খ্রিস্টপূর্বে দ্রাবিড়রা বাংলায় আসে। এর আবার অস্টিকদের উপর প্রভাব বিস্তার করত, কারণ এদের কলা কৌশল সব কিছুই অস্টিক দিক থেকে এগিয়েছিল। এরপর বাংলায় আসে বর্চিনীয়, অর্থাৎ মঙ্গোলের জাত, মঙ্গোলিয়া, সেই মঙ্গোলিয়া থেকে, অর্থাৎ মঙ্গোলের জাত বাংলায় আসে। এরা সাধারণত ওই যে চাকমা, মারমা, গারো, এরা সাধারণত এদেরকে মঙ্গোলের জাত বলা হয়। এবার যে দ্বিতীয় পর্ব সেটা হলো আর্য। এই আর্যরা ইরান থেকে আফগানিস্তানের যে খাইবার গিরিপথ আছে, সেই গিরিপথ দিয়ে ভারতবর্ষে আসে 1500 খ্রিস্টপূর্বে ভারতবর্ষে আসে। ঠিক 1400 বছর পরে, অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রথম শতকে বাংলায় আসে এই আর্যরা। এই আর্যদের ধর্ম ছিল সনাতন, তাদের ভাষা ছিল বৈদিক। এই বৈদিক ভাষা যুগের পর যুগ অনেকটা বিকৃত হতে থাকে, অনেকটা পরিবর্তন করতে থাকে। এই পরিবর্তন হওয়ার কারণে মূল বৈদিক ভাষা থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছিল। তাহলে এই যে বৈদিক ভাষা যে সংস্কার করছে ব্যাকরণবিদ পাণিনি, এই কারণে এটাকে নাম দেওয়া হয়েছিল সংস্কৃত ভাষা। তাহলে সংস্কৃত ভাষার যে পরিবর্তন বা সংস্করণ করছে সেটা হলো পাণিনি, ব্যাকরণবিদ পাণিনি। তো এই সংস্কৃত ভাষা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল না। এটা সাধারণত দেবদেবীর পূজা অর্চনায় এই ভাষা বা পণ্ডিতরা এই ভাষা ব্যবহার করত। কিন্তু মানুষের মুখের ভাষা সেটা ছিল প্রাকৃত ভাষা, ঠিক আছে? সেই প্রাকৃত ভাষায় মানুষ কথাবার্তা বলতো, আর সংস্কৃত ভাষায় পূজা অর্চনা পণ্ডিতরা ব্যবহার করতো। এই যে সাধারণ লোকের ভাষা, সাধারণ লোকের মুখের ভাষা, যে প্রাকৃত ভাষা, এই ভাষাও কালক্রমে অনেকটা পরিবর্তন ঘটে। সেটা আবার দুটো অংশে ভাগ হয়। একটা হলো অপভ্রংশ, একটা হলো পালি। আর বাংলার উৎপত্তি এই প্রাকৃত ভাষা থেকেই এসেছে। কিছুটা অপভ্রংশ, অর্থাৎ অপভ্রংশ থেকেও কিছুটা এসেছে। বাংলা এই প্রাকৃত ভাষার যে অপভ্রংশ, এটা খ্রিস্টাব্দ, অর্থাৎ 6 থেকে 12 খ্রিস্টাব্দ। এই ছিল প্রাচীন বাংলার আদিকাল। এরপর আসি প্রাচীন ভারতীয় উপমহাদেশের যে সাম্রাজ্য। ভারতের মগধ রাজ্য, এই মগধ রাজ্যকে কেন্দ্র করে একটা সাম্রাজ্য তৈরি হয়।
সেই সাম্রাজ্যের নাম হলো নন্দ সাম্রাজ্য। এই নন্দ সাম্রাজ্যকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেন মৌর্য সাম্রাজ্য। সেটা হলো খ্রিস্টপূর্ব 321। তাহলে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। এই মৌর্য সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বড় সাম্রাজ্য। এর থেকে বড় সাম্রাজ্য আর কোনোদিন হয়নি। এই মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পালিভদ্রা বা আর পাটালিপুত্র, আরেকটা হলো পাটালিপুত্র। এবং প্রাদেশিক রাজধানী, বাংলার যে প্রাদেশিক রাজধানী সেটা ছিল পুণ্ড্রনগর। এই যে সম্রাট অশোক, তিনি ছিলেন এই সাম্রাজ্যের তৃতীয় সম্রাট এবং সম্রাট অশোক এর হাত ধরেই বাংলা মৌর্য সাম্রাজ্যে পরিণত হয়। এই যে কলিঙ্গ যুদ্ধ শুরু হয়েছে সম্রাট অশোকের সময়। তিনি এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন। আরেকটা এই মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হলেন চাণক্য। এই চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং দ্বিতীয় সম্রাট বিন্দুসারের উপদেষ্টা ছিলেন। তিনি কাঠিন্য প্রথা, এই কাঠিন্য প্রথা বা অস্ত্রশাস্ত্র এই বিষয়ে তিনি খুবই পারদর্শী ছিলেন। কাঠিল্য, এই জন্য তাকে উপাধি দেওয়া হয়েছিল কাঠিল্য। আরেকটা উপাধি হলো বিষ্ণুগুপ্ত। তার গ্রন্থ হলো অর্থশাস্ত্র। তিনি অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেছেন। এটা 15 খণ্ডে ভাগ, 15 খণ্ড। এরপর আসি, এই গেল মগধ। তাহলে মগধ রাজ্যর পরে মৌর্য সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্যের পরে যে সাম্রাজ্য আমরা দেখতে পাই ইতিহাস থেকে, সেটা হলো গুপ্ত সাম্রাজ্য। এই গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মহারাজা শ্রীগুপ্ত। তার উপাধি হলো মহারাজা। কিন্তু তিনি ওরকম বিস্তার লাভ করতে পারেননি। এরপরে মহারাজা শ্রীগুপ্তের পরে আসে প্রথম চন্দ্রগুপ্ত। এই প্রথম চন্দ্রগুপ্তই হলো গুপ্ত সাম্রাজ্যের প্রথম সম্রাট। তিনি অনেক বিস্তার লাভ করছেন। তিনি প্রথম সম্রাট হিসেবে সম্রাট উপাধি লাভ করেন। তার রাজ্যের ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল। তার এই গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল পাটালিপুত্র এবং প্রাদেশিক রাজধানী ছিল পুণ্ড্রনগর। এই গুপ্ত সাম্রাজ্যের সময় অনেক কলা কৌশল, অনেক আবিষ্কার, বিজ্ঞান চর্চা, ধর্মচর্চা সব কিছু অনেক হয়েছিল। এই কারণে এই গুপ্ত সাম্রাজ্যকে অনেকটা আধুনিক, ওই সময়ের আধুনিকতা লাভ করছিল। এই জন্য এইটাকে স্বর্ণযুগ বলা হয়। যেমন এর প্রমাণস্বরূপ আমরা দেখতে পাই যে অজন্তা ইলোরার গুহা চিত্র, তারপর এই যে মেঘদূত, মহাকাব্য যে কালিদাস রচনা করছেন তার সময়, এই যে আর্যভট্ট তার সময় লেখক মহান মনীষী ছিল। আর এই যে বাংলা ওই মৌর্য সাম্রাজ্যে
বাংলা জয় করেন সম্রাট অশোক, কিন্তু গুপ্ত সাম্রাজ্যে বাংলা জয় করেন সমুদ্রগুপ্ত। এই জন্য এই সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান সাথে তুলনা করা হয় এবং তাকে নেপোলিয়ান বলা হয়। এই গুপ্ত সাম্রাজ্যের পরে, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্য যে 550 খ্রিস্ট 550 পর্যন্ত টিকে ছিল, এর পরে ভারতীয় উপমহাদেশে আর এরকম বড় কোনো সাম্রাজ্য তৈরি হয়নি। এরপর ভারতীয় উপমহাদেশের যে রাজ্যগুলা অনেকটা বিচ্ছিন্নভাবে তাদের রাজ্য পরিচালনা করছেন। যেমন বাংলায় দুইটা রাজ্য সৃষ্টি হয়ে গেছে, একটা হলো বঙ্গ আর একটা হলো গৌড়। ঠিক তেমনি সিন্ধুতে স্বাধীন রাজ্য তৈরি হয়েছে, কনৌজা অনেকটা স্বাধীন রাজ্য। হ্যাঁ, এভাবে 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 বাংলাতে স্বাধীন রাজ্যে, বঙ্গতে যদি আমরা বলি, সেখানে রাজা ছিল 3 জন, গোচণ্ড, ধর্মাদিত্য, সমাচার দেব। হ্যাঁ, আর গৌড়ের রাজা ছিল শশাঙ্ক সামন্ত, তিনি শৈব ধর্মে ছিলেন। হ্যাঁ, এই শশাঙ্ক সামন্ত তিনি বৌদ্ধদের অনেক অত্যাচার করত। এই শশাঙ্কের মৃত্যুর পর তার এই গৌড়ের শাসন ভার, অর্থাৎ গৌড় দখল করেন, গৌড়ের শাসনভার চলে যায় হর্ষবর্ধনের হাতে। এই হর্ষবর্ধন সিন্ধু প্রদেশের, সিন্ধু অঞ্চলের রাজা। হ্যাঁ, তাহলে তিনি গৌড় অঞ্চলও তিনি দখল করে নেন। এই হর্ষবর্ধন মানে ওরকম দক্ষ পরিচয় দিতে পারেনি। যেটা এই যে মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্যের রাজারা যেরকম একটা প্রভাব বিস্তার বা করছে, ওরকম প্রভাব বিস্তার সে সব কিছু নিয়ন্ত্রণে আনতে পারেন না। এই কারণে তার সময় এই বাংলা, সিন্ধু সবখানেই অনেকটা কি গোলমাল তৈরি হয়। এই তার সময় মাৎস্যন্যায় পর্ব শুরু হয়। মাৎস্যন্যায় পর্ব শুরু হয় 650 থেকে 750, অর্থাৎ 100 বছর। মাৎস্যন্যায় মানে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, অর্থাৎ বড় বড় রাজ্যগুলা ছোট ছোট রাজ্যগুলারে প্রভাব বিস্তার করে। এই জন্য এই যুগটাকে বলা হয়, 100 বছরকে বলা হয় মাৎস্যন্যায়, অর্থাৎ বড় বড় মাছ ছোট ছোট মাছগুলারে হজম করে ফেলে, অত্যাচারিত করে, এই আর কি। এরপর বাংলায় এই 750-এর পরে বাংলা এই অঞ্চল চলে যায় পাল বংশে, গোপাল পালের হাত ধরে। এই গোপাল পালের হাত ধরে এই বাংলা শাসনকর্তার বান চলে যায় পাল বংশীদের হাতে, এবং প্রথম বংশানুক্রমিক শাসন ব্যবস্থা শুরু হয় এই পাল বংশের হাত ধরে। এই পাল বংশের সর্বশ্রেষ্ঠ হল ধর্মপাল। তিনি সোমপুর বিহার, বিক্রমশীল বিহার তৈরি করেন। এই যে তার প্রধানমন্ত্রী ছিল গগ। হ্যাঁ, তার প্রধানমন্ত্রী ছিল গগ। এই পালরা নেপালও জয় করছে। অনেকটা মৌর্য সাম্রাজ্যও তো না, গুপ্ত সাম্রাজ্যও না, তবে অনেকটা প্রভাব বিস্তার করছে ওই সময়। আর দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়, এটা হয়ালপুর, ওই অঞ্চলে। আর সর্বশেষ হলো মদন পাল, সর্বশেষ রাজা পাল বংশের মদন পাল। এই মদন পালের পরে শাসন আবার চলে যায় সেন বংশে। এই সেন বংশের প্রতিষ্ঠা ছিল সামন্ত সেন। তিনি কোনো ওরকম রাজ্য তৈরি করেন নাই, কিন্তু তার যে পরবর্তী বংশধর হেমন্ত সেন, তিনি প্রথম রাজা।
কারণ তিনি অনেক রাজ্য দখল করছেন, অনেক রাজ্যে প্রভাব বিস্তার করছেন, তাদের যে এই ক্ষমতার যে বিস্তার সেটা বাড়াইছেন। এই জন্য এই প্রথম রাজা হিসেবে বিবেচনা করা হয় হেমন্ত সেনকে। আর সর্বশ্রেষ্ঠ হলো বিজয় সেন, তাদের রাজধানী ছিল নদিয়া। এবং বল্লাল সেন পরবর্তী যে রাজা বল্লাল সেন, তিনি দান সাগর, অদ্ভুত সাগর, হ্যাঁ, কঠিন্য প্রথা, এগুলা কলিন্য প্রথা, এইগুলো তিনি সাথে তিনি এগুলা কলিন্য প্রথা বাইর করছেন। হ্যাঁ, শেষ রাজা হলো লক্ষণ সেন। এই লক্ষণ সেনের সময়ে সুন্দরবনে যে ডম্বন পাল বিদ্রোহ ঘটে, আর এই জন্য বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেনকে বলা হয়। কিন্তু তার ছেলে কেশব সেন ক্ষুদ্র একটা অঞ্চলে রাজত্ব করেন, খুব ক্ষুদ্র অঞ্চলে, সেটা হলো বিক্রমপুর। এই জন্য অনেককে বাংলার শেষ হিন্দু রাজা কেশব সেনকেও বলা হয়। কিন্তু মূলত বড় আকারের যে শাসন ব্যবস্থা ছিল বাংলার, সেইটার শেষ রাজা ছিল লক্ষণ সেন। কিন্তু ক্ষুদ্র এটা তো আসলে বিবেচনা করা যায় না। এই জন্য অনেকে বলে যে কেশব সেন বাংলার শেষ হিন্দু রাজা, কিন্তু এটা বড় আকারের না, এটা ক্ষুদ্র একটা অঞ্চলের রাজা ছিল, তিনি রাজত্ব করতেন। এটা আসলে রাজা বলা যায় না, এটা জমিদারের মতন বলা যায়, জমিদার। এই যে বাংলার অঞ্চল দেখলাম, যে বাংলা মৎস্যায়নের পরে বাংলা চলে যায় পাল বংশে, তারপর সেন বংশে, এটা হলো বাংলা। কিন্তু এই হর্ষবর্ধনের যে বাংলা যে গৌড়, হ্যাঁ, এই অঞ্চলে তিনি দখল করছেন। তার সময় মৎস্যায়ন হয়েছেন, তারপর তার থেকে পাল বংশে চলে যায়, সেন বংশে চলে যায়। কিন্তু এই হর্ষবর্ধনের যে আরেকটা রাজ্য, যে সিন্ধু রাজ্য, সেই রাজ্যের প্রধানমন্ত্রী, হ্যাঁ, তার প্রধানমন্ত্রী ছিল, হর্ষবর্ধনের প্রধানমন্ত্রী ছিল চার্লস। এই চার্লস হিন্দু প্রদেশ নিয়ন্ত্রণ করত, রাজত্ব করতো, হ্যাঁ, তার এই হর্ষবর্ধনের নির্দেশে হর্ষবর্ধনের প্রধানমন্ত্রী ছিল। এই চার্লসের ছেলে ছিল রাজা দাহির। এই রাজা দাহির ছিল, কারণ ততদিনে হর্ষবর্ধন মৃত্যুবরণ করেন, হ্যাঁ, তাহলে সমস্ত ক্ষমতা রাজা দাহির অর্থাৎ চার্লস এবং তার ছেলে রাজা দাহিরের হাতে চলে যায় সিন্ধুর অঞ্চলে। এই যে রাজা দাহির, এই রাজা দাহির ছিল অত্যাধিক অত্যাচার, অনেক অত্যাচার ছিল, তিনি মানুষদের অনেক অত্যাচার করত। ইভেন তার তৈরি জলদস্যুও ছিল, তিনি জলদস্যুর মধুরদাতা ছিল। এই জলদস্যুরা আরবীয় জাহাজ লুটপাট করত, এবং আরবীয় শীর্ষ সন্ত্রাসীরা এই রাজা দাহিরের অঞ্চলে আসত। এটা আবার আরবরা ভালোভাবে নেয় নেই, ঠিক আছে, ভালোভাবে নেয় নেই। এই কারণে আরবের যে রাজা, হ্যাঁ, ইরাক, তারা খুবই এই বিষয় নিয়ে তারা খুবই ক্ষুব্ধ ছিল। এবং এই যে তার আরবদের কথা তিনি মানেন না, তো এই কারণে ইরাকের যে গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ, তিনি ভারতবর্ষে অর্থাৎ এই সিন্ধুতে কয়েকবার সৈন্য পাঠান সিন্ধু দখল করার জন্য, কিন্তু বেশ কয়েকবার তিনি ব্যর্থ হন হাজ্জাজ বিন ইউসুফ। এই জন্য তার জামাতা মুহাম্মদ বিন কাসিমকে তিনি এই সিন্ধু প্রদেশে পাঠান। এই মুহাম্মদ বিন কাসিম আর এই রাজা দাহিরের মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধের নাম হলো রাওয়ার যুদ্ধ। এই রাওয়ার যুদ্ধে রাজা দাহির মৃত্যুবরণ করেন। এইভাবে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় লাভ করেন।
এই সিন্ধু বিজয়ের লাভের পর মোহাম্মদ বিন কাসিম তিনি আবার ইরাকে চলে যান খুব সম্ভবত, এবং কিছুদিন পরে তার মৃত্যু হয়, এরকম কিছু একটা হবে। এরপর গজনির অর্থাৎ আফগানিস্তানের যে গজনি রাজ্য আছে সেই রাজ্যের সুলতান মাহমুদ, অর্থাৎ ওই সময় কোনো রাজ্য যদি তারা যদি স্বাধীনভাবে পরিচালনা করতে পারে, অর্থাৎ কারো পরাধীন না, ওই সকল রাজারা সুলতান শব্দটা ব্যবহার করতে পারবেন। তার মানে সুলতান মানে হলো স্বাধীন। তো ওই গজনির যে রাজ্য, সেই রাজ্যের যে রাজা ছিলেন তিনি হলো মাহমুদ। যেহেতু তিনি স্বাধীন রাজ্য, তার রাজ্যটা স্বাধীন, তিনি পরাধীন না, এই জন্য তার নামের আগে সুলতান শব্দটা ব্যবহার করা হতো। এই জন্য সুলতান মাহমুদ এই ভারতবর্ষে খাইবার গিরিপথ দিয়ে 17 বার আক্রমণ করেন। তার আক্রমণের লক্ষ্যই ছিল লুটপাট। হ্যাঁ, তার কোনো রাজ্য দখল বা ওরকম কিছু ছিল না, তার উদ্দেশ্য ছিল ধন সম্পদ লুটপাট করা। তাহলে এই যে মোহাম্মদ বিন কাসিম যে সিন্ধু বিজয় করলো, তারপরে গজনির সুলতান মাহমুদ এই ভারতবর্ষে যে লুটপাট করলো, হ্যাঁ, এরপর আসে ঘুর রাজ্য। ওই আফগানিস্তানের পরে ইরান ইরাকের ওই অঞ্চল দিয়ে একটা ঘুর রাজ্য আসলো। ওই ঘুর রাজ্যের যে নেতৃত্ব বা যার হাতে ছিল, হ্যাঁ, তার নাম হলো, সঠিক নাম তার আমার জানা নাই, ভুলে গেছি, কিন্তু তাকে ঘুর রাজ্য যেতে ছিল এই জন্য তাকে মোহাম্মদ ঘুরি বলা হয়। এই মোহাম্মদ ঘুরি ঘুর রাজ্য থেকে, হ্যাঁ, পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করেন ভারতের যে পৃথ্বীরাজ, সেই পৃথ্বীরাজের সাথে মোহাম্মদ ঘুরির যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের নাম হলো তরাইনের যুদ্ধ। এই তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে, এইটা ব্যর্থ হয়। এবার দ্বিতীয় যুদ্ধ ঠিক 1 বছরের পরে পরবর্তী বছরে 1192 সালে সেই তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি জয়লাভ করেন। এরপর মোহাম্মদ ঘুরি এই পৃথ্বীরাজে হটাইয়া ভারতবর্ষ অনেকটা তার অনুপ্রবেশ যে অঞ্চলগুলা সিন্ধু, মুলতান, হ্যাঁ, এই যে কনৌজা, এইগুলা তার নিয়ন্ত্রণে আস্তে আস্তে আসতে থাকে মোহাম্মদ ঘুরের হাত ধরে। তাহলে প্রথমে আসলো 1712 সালে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করলো। তারপর সুলতান মাহমুদ গজনির সুলতান মাহমুদ ভারতবর্ষে আক্রমণ করলো, উদ্দেশ্য ছিল লুটপাটের। হ্যাঁ, তারপর মোহাম্মদ ঘুরি তিনি আবার এই যে ভারতবর্ষে আসলো, এসে এই যে পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করলো। প্রথম তরাইনের যুদ্ধ হারলো, দ্বিতীয় তরাইনের যুদ্ধে জয়ী হলো। এবার তিনি এই সিন্ধু, তারপর কনৌজা, মুলতান, এই অঞ্চলগুলো তার আস্তে আস্তে প্রভাব বিস্তার করলো। তারপর দিল্লি, এইসব অঞ্চলগুলো তিনি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসতে থাকে। এই মোহাম্মদ ঘুরি যেহেতু তিনি ঘুর রাজ্যের শাসন তার ছিল, তিনি আবার ঘুর রাজ্যে চলে গেছেন। চলে যাওয়ার আগে তার সাথে যে কৃতদাস ছিল চারজন না, মানে অনেকজনই ছিল, কিন্তু 4 জন যেই তিনি দায়িত্ব দিয়ে গেছেন, সেই 4 জন কৃতদাসের 4টা অঞ্চলে তিনি দায়িত্ব দিয়ে গেছিলেন। যেমন কুতুবউদ্দিন আইবেক, হ্যাঁ, এই কুতুবউদ্দিন আইবেককে দায়িত্ব দিয়েছেন দিল্লির। নাসিরউদ্দিন কুবাসা, তাকে দায়িত্ব দিয়েছেন মুলতান মানে সিন্ধু অঞ্চলের ওইদিকে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তাকে দায়িত্ব দিয়েছেন বাংলা। তাতে দায়িত্ব দিয়েছেন বাংলা, মানে তিনি বাংলা যুদ্ধ করবেন। আর আরেকজন হলো তাজউদ্দিন ইলদস, ইনি সাধারণত খুব সম্ভবত কিছুদিন পরেই ঘুর রাজ্যে চলে যান। তাহলে মোহাম্মদ ঘুরি চলে গেলেন ঘুর রাজ্যে এদেরকে দায়িত্ব দিয়ে। এবার এই যে এরা 4 জন কি দাস, আর ওই মামলুক বলা হতো, মামলুক মানে দাস। তাহলে এদের শাসন ব্যবস্থা সব কিছু ছিল মামলুক শাসন, অর্থাৎ দাস শাসন। ঘুর রাজ্যের ঘুরির
কৃতদাস ছিল এরা। এবার আসি দিল্লিতে আমরা শুরু করি। কুতুবউদ্দিন যে আইবেক উনি দিল্লির শাসনভার গ্রহণ করলেন। তো ওনার পরে যে শাসন করতেছে তিনি হলেন ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ ছিল কুতুবউদ্দিনের জামাতা। ঠিক আছে, এই ইলতুৎমিশের ছিল 3 পুত্র 1 কন্যা সন্তান। 3 পুত্রের নাম হলো নাসিরউদ্দিন মাহমুদ, 1 কন্যা হলো রুকনুদ্দিন ফিরোজ, আর এক পুত্র সন্তান হলো রুকনুদ্দিন ফিরোজ, আর কন্যা সন্তান হলো রাজিয়া, আর আরেকটা যে ছেলে সে ছিলেন না মুইজউদ্দিন বাহারাম। এই মুইজউদ্দিন বাহারাম, রুকনুদ্দিন ফিরোজ, এরা 2জন ছিল শাসন কাজে কোনো কিছুতেই দক্ষ ছিল না, অদক্ষ। তাদের দিয়ে কোনো কিছু হবে না, এরকম একটা ছিল। আর নাসিরউদ্দিন মাহমুদ এ ছিল খুবই যোগ্য সন্তান। তো এই হলো ইলতুৎমিশের পর্ব। ইলতুৎমিশের পর্বে এটা হলো দিল্লি। এবার আমরা একটু বাংলায় চলে আসি। বাংলা যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তিনি আবার এই বাংলায় আক্রমণ করেন 1204 সালে। তাহলে এই যে মোহাম্মদ ঘুরি 1192 সালে ভারতীয় উপমহাদেশ মোটামুটি দখলের অনুশোচনা করেছিলেন, সেটা আবার 4 জন কৃতদাসকে দিয়ে গেছেন। তো 4 জন কৃতদাসের একজন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তিনি 1204 সালে বাংলা আক্রমণ করেন। আর এই যে কুতুবউদ্দিন আইবেক তিনি আবার দিল্লির প্রভাব বিস্তার শুরু করেন। আর নাসিরউদ্দিন কুবাসা হলো মুলতান সিন্ধু অঞ্চলে প্রভাব বিস্তার করতে থাকেন। এটা তো অনেক বড়, এগুলো তো এত কিছু লাগবে না, যতটুকু লাগবে ততটুকু আলোচনা করাই ভালো। এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করে নেন। লক্ষণ সেনকে পরাজিত করে জেনে তিনি বাংলা দখল করে নেন। এরপর তার কিছুদিন পর তার মৃত্যু হয়। তার মৃত্যু হওয়ার পর তার সহযোদ্ধা বা সহসাথী এরা আবার এই বাংলা শাসনভার গ্রহণ করেন। সেটা হলো কি সুলতান গিয়াসউদ্দিন ইয়স খলজি। ওই যে আমি বলছিলাম না, ওই যে সুলতান মানে অনেকটা স্বাধীন। কোনো রাজ্যের রাজা যদি স্বাধীন তার কাজকর্ম চালায় তখন তিনি সুলতান শব্দটা অ্যাড করতে চান। তো এই সুলতান গিয়াসউদ্দিন ইয়স তার আশেপাশে অঞ্চলকে দখল করতে থাকেন। এইটা আবার দিল্লির যে সুলতান, মানে দিল্লির যে শাসক ইলতুৎমিশ, তার সময় তিনি এটা পছন্দ করেননি। কারণ এভাবে প্রভাব আস্তে আস্তে বাংলা সব যদি প্রভাব বিস্তার করতে থাকে একসময় সে দিল্লিও আক্রমণ করবে, এই ধারণা ছিল তার। তো এই ইলতুৎমিশ কী করছেন, তার বড় ছেলে যে তার যোগ্য সন্তান নাসিরউদ্দিন মাহমুদ, এই নাসিরউদ্দিন মাহমুদকে তিনি বাংলায় প্রেরণ করেন এবং এই নাসিরউদ্দিন মাহমুদ সুলতান গিয়াসউদ্দিন ইয়স খলজিকে পরাজিত করেন। এই যে নাসিরউদ্দিন মাহমুদ তিনি হলেন প্রথম তুর্কি শাসক। তাকে বলা হয় প্রথম তুর্কি শাসক। আর এর আগে যে সুলতান গিয়াসউদ্দিন ইয়স খলজি এরা তো সহপাঠী ছিল। এটা তুর্কি অঞ্চলেই হয়তো ছিল, কিন্তু মূলত তুর্কি শাসন বলা হয় নাসিরউদ্দিন মাহমুদকে। এরপর বাংলায় চলে আসলো নাসিরউদ্দিন মাহমুদ শাহ। নাসিরউদ্দিন মাহমুদ শাহ কিছুদিন পরে তার মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পর সেখানে তার পরবর্তী শাসক চলে আসে তুগরিল। আমরা তুগরিল পর্যন্ত থাকি। এরপর আমরা একটু দিল্লিতে আসি। এই যে কুতুবউদ্দিন আইবেক মৃত্যুবরণ হলো, তারপর তার জামাতা ইলতুৎমিশ ক্ষমতা দখল করলো,
নাসিরুদ্দিন মাহমুদ শাহকে বাংলা প্রেরণ করলেন। কিন্তু ইলতুৎমিশ যখন বুড়া হয়ে গেলেন তখন তার যে বড় আগে 3 সন্তান, তার ছিল 3 সন্তান, 3 সন্তানের মধ্যে 1 সন্তান বাংলায় এবং তিনি কিছুদিন পর মারা গেছেন। তাহলে এই যে বাকি 2 সন্তান আছে, সেই 2 সন্তান তো যোগ্য না, অযোগ্য। এই কারণে তিনি বাধ্য হয়েছেন কন্যা সন্তান রাজিয়াকে দিল্লি শাসন ভারে বসানো। তাকে বসাতে তিনি বাধ্য হয়েছেন, কারণ বিকল্প আর কেউ নাই। এই কারণে সুলতান রাজিয়া এই ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যে নারী সুলতান, তিনি হলো সুলতান রাজিয়া, নারী শাসক প্রথম। তিনি বসেছেন দিল্লি শাসনভার তিনি গ্রহণ করেছেন 1236 সালে। গ্রহণ করেছেন, কিন্তু তিনি যেহেতু নারী, এটা আবার সবাই আবার মেনে নেয় না। মেনে নেওয়ার কারণে তিনি বেশি দিন টিকেও থাকতে পারেননি। 1240 সালে তার বিদায় নিতে হয়েছে। এরপর ওই তার যে এরপরে বাংলায় দিল্লিতে দিল্লির শাসনভার গ্রহণ করেন মুইজউদ্দিন বাহরাম, যিনি ছিলেন অযোগ্য। তিনি 1240 থেকে 1242 অর্থাৎ 2 বছর ছিলেন, অর্থাৎ অযোগ্য, বেশি দিন থাকবেন, এটাই স্বাভাবিক। এরপর শাসনভার নিয়ে নেন রুকনউদ্দিন ফিরোজ শাহের পুত্র আলাউদ্দিন মাহমুদ শাহ, ততদিনে বড় হয়ে যায়। এই আলাউদ্দিন মাহমুদ শাহ 1242 থেকে 1246 পর্যন্ত, অর্থাৎ 4 বছর শাসন কার্য পরিচালনা করেন। এরপর শাসন কার্য চলে যায় নাসিরুদ্দিন মাহমুদ শাহ, তিনি বাংলায় ছিলেন। কি হয়েছে, তার সন্তান পরিবার সব তো দিল্লিতে। তো নাসিরুদ্দিন মাহমুদ শাহের ছেলে নাসিরুদ্দিন মাহমুদের ছেলে নাসিরুদ্দিন মাহমুদ শাহ, অর্থাৎ মিল, নামটা অনেকটা মিল। তিনি আবার এই দিল্লি শাসনভার গ্রহণ করেন 1246 থেকে 1266 পর্যন্ত। অনেক বছর তিনি শাসন কার্য পরিচালনা করছেন। এরপরে আরেকটা জিনিস ঘটনা ঘটছে, সেটা হলো গিয়াসউদ্দিন বলবান। ইনি আবার দিল্লির শাসন কার্য দখল করে ফেলছেন। তিনি কীভাবে তিনি একটা অপরিচিত, কিন্তু তিনি গিয়াসউদ্দিন বলবান তিনি কীভাবে এতটা প্রভাবশালী হলেন, এটা একটা হলো। গিয়াসউদ্দিন বলবান ছিলেন ইলতুৎমিশের খুব ঘনিষ্ঠ একজন, খুব কাছের একজন ছিল। এই গিয়াসউদ্দিন বলবান খুব সম্ভবত রাজিয়াকে বিয়ে করছেন, খুব সম্ভবত ওই ক্ষমতা বলে। এই রাজিয়া আবার আরেকজন সৈনিকের সাথে তার সম্পর্ক ছিল, এই কারণে এই গিয়াসউদ্দিন বলবান রাজিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়। কিন্তু তিনি তো ততদিনে প্রভাবশালী হয়ে গেছে। প্রভাবশালী হওয়ার কারণে এই নাসিরুদ্দিন মাহমুদ শাহকে পরাজিত করে এই গিয়াসউদ্দিন বলবান তিনি হয়ে যান দিল্লির সুলতান। এই গিয়াসউদ্দিন বলবান তিনি দিল্লির সুলতান হন এবং তার ছিল 2 সন্তান, অর্থাৎ মুহাম্মদ একজন আর একজন বুকরা খান। এই যে গিয়াসউদ্দিন বলবান আর আগের পর্ব ছিল ইলতুৎমিশ এবং তার সন্তানরা, তাহলে এদের থেকে সম্পূর্ণ বিপরীত একজন গিয়াসউদ্দিন বলবান। এই জন্য এই ইলতুৎমিশ বা তার বংশের যেই সামর্থ্য নেব, অর্থাৎ বংশের লোকজন ছিল কি বাংলায়, তার বংশের শাসন ছিল তুগরিল। এই তুগরিল ছিল ইলতুৎমিশ বা তার কন্যা তাদের পরিবারের পছন্দের, তাদের সমর্থনে ছিল তুগরিল। কিন্তু এই তুগরিল তো আবার গিয়াসউদ্দিন বলবানের কাছের না, বিপক্ষ, অনেকটা বলা যায় বিপক্ষ। এই জন্য গিয়াসউদ্দিন বলবান তুগরিলকে সরানোর জন্য তার ছেলে বুগরা খানকে বাংলায় প্রেরণ করেন। এই বুগরা খানের নাম অনুযায়ী সম্ভবত বগুড়া নামটা এসেছে, বগুড়া জেলা। এই বুগরা খান তিনি বাংলায় আসলো। বাংলা আসার পর এই বুগরা খান আবার গিয়াসউদ্দিন বলবান বয়স হয়ে গেছে,
তখন এই বুগরা খানরে বলা হয়েছিল দিল্লি দায়িত্বভার গ্রহণ করার জন্য, কিন্তু বুগরা খান বলে আমি আর নিব না দায়িত্ব। তখন তিনি এই বাংলায় তিনি রয়ে যান। এবং এখন গিয়াসুদ্দিন বলবান কি করবেন? মোহাম্মদ যে আরেকজন ছেলে ছিল, তিনি মুলতানে শাসন কার্য করত, তারও তো মৃত্যু হয়ে গেছে। তো ওইখানে তিনি গিয়াসুদ্দিন বলবান এই মুহাম্মদের ছেলেকে কাই খসরুকে মুলতানে প্রেরণ করলেন, শাসনভার দিলেন, আর দিল্লিতে দিলেন এই বুগরা খানের ছেলে কায়কোবাদ। আর এরপরে এই বুগরা খান নাসিরুদ্দিন মাহমুদ শাহ নাম ধরে তিনি আবার বাংলা শাসন করতে থাকলেন। হ্যাঁ, তিনি তার ছেলে যেহেতু দিল্লির সুলতান, তো তিনি এই দিল্লি থেকে অনেকটা বিচ্ছিন্ন স্বাধীন কার্য পরিচালনা করতে থাকলেন। এদিক দিয়া এই কায়কোবাদ ছিল, এই কায়কোবাদ নেশাগ্রস্ত বা নেশাতে পড়ে গেছিল, অনেক খারাপ পথে কুচক্রে পড়ে গেছিল। কুচক্রে পড়ে যাওয়ার কারণে তিনি দিল্লির শাসন কার্য আর ঠিকমতো চালাতে পারেন নাই, এবং তার থেকে এই দিল্লির শাসনভার দখল করেন। দিল্লির কায়কোবাদের মৃত্যু হওয়ার পরও তার ছেলে দিল্লির শাসনভার তাকে দেওয়া হয়েছিল, কিন্তু সে তো ছোট, এই জন্য সে পারেনি টিকে রাখতে। এই জন্য তাদের কাছ থেকে দিল্লি শাসনভার দখল করে নেন জালালউদ্দিন ফিরোজ খলজি। এই জালালউদ্দিন ফিরোজ খলজি আর হলো আলাউদ্দিন খলজি, খুব সম্ভবত খুব কাছের আত্মীয় স্বজন কেউ হবে, রিলেটিভ। তো জালালউদ্দিন ফিরোজ খলজি দিল্লির সুলতান হন। এরপরে সুলতান আলাউদ্দিন খলজি। এই খলজির বংশের পরে দিল্লির শাসন চলে যায় তুগলকের কাছে, অর্থাৎ গিয়াসুদ্দিন তুগলক দিল্লির শাসন দখল করেন। এই গিয়াসুদ্দিন তুগলকের পরে আসে মুহাম্মদ বিন তুগলক। এই মুহাম্মদ বিন তুগলক যখন তুর্কমেনিস্তান বা ওই অঞ্চলে কোনো একটা রাজ্যে দখল করার জন্য যান, এবং সেখানে তিনি একটা দখল করার জন্য যান এবং অনেক 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 যুদ্ধ করেন। সেই যুদ্ধে একটা ভূমিষ্ঠ পুত্র তিনি পান। সেই ভূমিষ্ঠ পুত্রকে তিনি নিয়ে আসেন, লালন পালন করেন। সেই পুত্রের নাম রাখেন তিনি তাতার খান, বা সেই পুত্রটাও কি তাতার খান বা বাহরাম খান। হ্যাঁ, সেটা হলো এই মুহাম্মদ বিন তুগলকের পালক সন্তান। এই তুগলক। এবার আসি একটু বাংলায়। এই যে আমরা আসলাম যে বলবান, এই বলবান যেহেতু বুগরা খানকে প্রেরণ করেছে বাংলায়, এখন বুগরা খানও তো মরে গেছে, তার সন্তান বুগরা খানের সন্তানও নাই, এখন কে বাংলা রাজত্ব করবে? তো এই কারণে বুগরা খানের অ্যাসিস্ট্যান্ট সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ বাংলা শাসনভার দায়িত্ব গ্রহণ করলো। এই সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ বাংলা দায়িত্ব গ্রহণ করলেন। এরপর বাংলা বা এর আশেপাশে যে শাসন বা তিন দিকে চলে গেল, দিকে সোনারগাঁও, আরেকটা হলো নগ্ন, আরেকটা হলো সাতগাঁও। তাহলে এই যে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ মৃত্যু হওয়ার পরে তার ছেলেকে তিনি জীবিত থাকা অবস্থায়, এই সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ জীবিত থাকা অবস্থায় তার ছেলেকে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ তার ছেলেকে প্রেরণ করেন সোনারগাঁয়ে। আর এদিক দিয়া গিয়াসউদ্দিন বলবনের পরে আসলো কায়কোবাদের পরে তার ছোট ছেলের পরে ক্ষমতা চলে গেল জালালউদ্দিন ফিরোজ শাহ খলজি। এবার তারপরে চলে গেল আলাউদ্দিন খলজির পরে চলে আসলো গিয়াসউদ্দিন তুগলকের পরে আসলো মুহাম্মদ বিন তুগলক। এই যে তুগলক চলে আসলো, এই তুগলকের সহায়তায়, অর্থাৎ তুগলক এই পালক পুত্র তাতার খান বা বাহরাম খানকে তিনি সোনারগাঁয়ে প্রেরণ করেন। ঠিক আছে। এই বাহরাম খানের মৃত্যু হলে তার যে বাহরাম খানের যে বার্মার রক্ষক তিনি ছিলেন কে? ফখরা, অর্থাৎ ফখরুদ্দিন মুবারক শাহ।
এই মুবারক শাহ ক্ষমতা দখল করেন। এই যেহেতু এই এই পর্যন্ত থাকি, বাহরাম খান পর্যন্ত আপাতত থাকি। আর এদিক দিয়ে আসি তুগলক। এই যে মোহাম্মদবিন তুগলক চলে আসলো, এই মোহাম্মদবিন তুগলকের পরে ভারতের এই যে দিল্লির সুলতান দিল্লির শাসনভার গ্রহণ করেন সৈয়দ বংশ, তারপরে যে লোদি বংশ। এই যে সৈয়দ লোদি বংশ, এরা এরা বাংলায় নজর দেন নাই। বাংলার নজর না দেওয়ার কারণে বাংলা অনেকটা কি স্বাধীনভাবে পরিচালনা করতে পারত। এই জন্য ওই আমলে অর্থাৎ 200 বছর, অর্থাৎ 1338 থেকে 1538 পর্যন্ত এই 200 বছর বাংলা স্বাধীন ছিল। এই স্বাধীন থাকার কারণে এই জন্য ওই যে আমি বললাম না যে কোনো রাজ্য যদি স্বাধীনভাবে পরিচালনা করে তাহলে ওইটাকে বলে সুলতান। তাহলে এই সময় 200 বছরকে বলা হয় সুলতানি আমল। এই যে বাহরাম খানের মৃত্যুর পরে ফখরুদ্দিন মুবারক শাহ যে শাসনভার গ্রহণ করলো, তার থেকেই সুলতান পর্ব শুরু। অর্থাৎ তিনিই স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করছেন, তাকে হস্তক্ষেপ করার আর কেউ ছিল না। কারণ এই যে সৈয়দ বংশ, তারপরে যে লোদি বংশ, এরা বাংলায় নজর দেন নাই তেমন। তাহলে এবার আসি ফখরুদ্দিন মুবারক শাহ। এই ফখরুদ্দিন মুবারক শাহের পরে আসে তার পুত্র ইখতিয়ারউদ্দিন গাজী শাহ। এই যে গাজী শাহ, হ্যাঁ, আবার এই যে এলো সোনারগাঁয়ে। আবার এই যে লখনৌ বা সাতগাঁও অঞ্চলে যে রাজা ছিল তিনি হলো শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই ইলিয়াস শাহ এই ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে হত্যা করে তিনি সোনারগাঁও দখল করে নেন। এবং এই শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলা সব কিছু, সোনারগাঁও লখনৌ সব কিছুকে তিনি একত্র করে নাম দেন শাহী ই বাঙ্গালা। এই শামসুদ্দিন ইলিয়াস শাহর পরে আসে গিয়াসউদ্দিন আজম শাহর পরে এক হিন্দু রাজা গণেশ কিছুদিন রাজত্ব করেন। এরপর আসেন তার সুলতানি বংশেরই একজন নাসিরউদ্দিন মাহমুদ শাহ এবং তার পুত্র এরপর আসেন সুলতান রুকনুদ্দিন বরবক শাহ। এরপর বাংলায় 6 বছর হাফসি শাসন চলে। এরপর আবার সেই হাফসি শাসন অবসান ঘটে, বাংলায় আসেন আলাউদ্দিন হোসেন শাহ। এই হোসেন শাহকে অনেকটা স্বর্ণযুগ বলা হয়, কারণ এই হোসেন শাহের সময় শ্রীমদ ভাগবত, শ্রী চৈতন্য, অনেক কিছু গ্রন্থ রচনা করা হয়েছিল। হ্যাঁ, এরপর আসে এই যে আলাউদ্দিন হোসেন শাহ পর্যন্ত থাকি। এরপর আমরা একটু দিল্লিতে চলে আসি। এই যে সৈয়দ বংশ, লোদি বংশ, এই লোদি বংশের শেষ রাজা হলো ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদিকে 1526 সালে পানিপথ যুদ্ধে বাবর পরাজিত করেন। লোদিকে পরাজিত করার ফলে তিনি ভারতবর্ষ মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এবার আসি মোগল সাম্রাজ্য যেহেতু প্রতিষ্ঠা করছেন বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন। এবার কিন্তু বাবর বাংলায় নজর দিয়ে এই যে আলাউদ্দিন হোসেন শাহ চললো। এরপর তারপরে আসে নুসরত শাহ কী করলো, এবার যেহেতু দিল্লিতে মুঘল সাম্রাজ্য চলে আসে, এবার বাবর বাংলাও নজর দিছে। এই নুসরত শাহ বাবরের সাথে এক ধরনের সন্ধি করে টিকেছিলেন বাবর। এবার আসলো হুমায়ুন বাবরের পরে আসলো হুমায়ুনও কী করলো, এই বাংলাতে নজর দিয়েছেন। কিন্তু ততদিনে নুসরত শাহর পরে চলে আসেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। তিনি সুলতানি শাসনের সর্বশেষ শাসক হলো গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ সর্বশেষ, কারণ ততদিনে আফগানি এক শাসক শের শাহ এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে উৎখাত করে এবং শের শাহ ক্ষমতা দখল করে নেন। এই যে আফগানি শাসন বাংলায় প্রবেশ করলো, এই আফগান আর মুঘলদের মধ্যে ছিল এক ধরনের শত্রুতা, কেউ কারো দেখতে পারতো না। যেহেতু বাংলায় আফগানি শাসক চলে আসছে, অর্থাৎ কয়দিন পরে দিল্লিতেও চলে যাবে, এই চিন্তায় হুমায়ুনের ঘুম আসে না। এখানে হুমায়ুন খুব তাড়াতাড়ি বাংলায় আসেন, আয়েশা এই শের শাহের সাথে যুদ্ধ করেন। শের শাহের যুদ্ধ করে তিনি কিন্তু হেরে যান এবং বাংলা শের শাহের দখলে চলে যায়। এবং কিছুদিন পর শের শাহ
দিল্লিকে আক্রমণ করে দিল্লিও দখল করে নেন। সেই যুদ্ধের নাম হলো কনৌজা যুদ্ধ। সেই কনৌজা যুদ্ধে শেরশাহ জিতছে। এরপর শেরশাহ দিল্লি অনেক বছর শাসন করেন। এরপরে হুমায়ুন তা অনেক বছর পরে তার দিল্লির যে মুঘল সাম্রাজ্য ফিরে আনেন এদিকে ফিরে আনেন, কিন্তু বাংলারে তিনি ফিরে আনতে পারেননি। এদিক দিয়ে আবার বাংলা কী করলো, বাংলা এই যে যে শেরশাহের পরে তিনি এই যে কররানী শাসন, এরাও আফগানি, হ্যাঁ, তার সহযোদ্ধা বা কেউ হবে, হ্যাঁ, কররানী শাসন। এই কররানীর সর্বশেষ শাসন হলো দাউদ খান করবানি। এবার আসি, এই যে যে হুমায়ুন চলে আসলো, হুমায়ুনের পরে তারা ছেলে আকবর। এই আকবর এই দাউদ খান করবানির সাথে যুদ্ধ করেন, যেহেতু তার পিতা একবার শেরশাহের সাথে যুদ্ধ করে দিল্লি বাংলাও হারাইছে, দিল্লিও হারাইছে। এই চিন্তা করে তিনি এমন পূর্ব প্রস্তুতি নিয়েছেন যাতে তারে জিততে হয়। এই কারণে তিনি এই দাউদ খান করবানির সাথে আকবর যুদ্ধ করছেন। সেই যুদ্ধে দাউদ খান করবানি পরাজিত হন এবং বাংলা চলে যায় মুঘল সাম্রাজ্যে। যদি তিনি আকবর যদি পরাজিত হইতো, তাহলে দাউদ খান করবানি কিন্তু আবারও সেই তার পিতার মতন অর্থাৎ হুমায়ুনের মতন অবস্থা সৃষ্টি হতো, অর্থাৎ তিনিও আবার দিল্লি দখল করে নিত। যাই হোক, এই মুঘল সাম্রাজ্য তাহলে চলে যায় আকবরের হাতে। তাহলে বাংলা মুঘল সাম্রাজ্যে চলে গেল। আর এদিক দিয়া আকবর চলে আসলো। আকবরের পরে জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর আবার কি করলো, বাংলায় আরও বেশি প্রভাব বিস্তার করলো। এই জাহাঙ্গীর সুবাদা ইসলাম খানকে নিযুক্ত করলেন। আবার শাহজাহান, তার ছেলে জাহাঙ্গীর পরে আসলো শাহজাহান, তিনিও সুবাদা শাহ সুজাকে নিযুক্ত করলেন। এই শাহজাহানের পরে আওরঙ্গজেব, তিনি আবার দিল্লির ক্ষমতা দখল করলেন। এই আওরঙ্গজেব আবার শাহ সুজাকে দেখতে পারেন নাই, তিনি আবার শাহ সুজাকে হটাই দিয়েছেন। এই আওরঙ্গজেব তিনি মীর জুমলাকে তিনি সুবেদার নিযুক্ত করেছেন বাংলায়। মীর জুমলা মৃত্যুর হওয়ার পরে তিনি শায়েস্তা খানকেও সুবেদার নিযুক্ত করছেন। এরপর আওরঙ্গজেবের পরে আওরঙ্গজেব এই শায়েস্তা খান শেষ হওয়ার পরে, শায়েস্তা খান চলে যাওয়ার পরে বাবা মৃত্যু হওয়ার কারণে, যে কারণেই হোক, এরপর তিনি আওরঙ্গজেব একজন দিওয়ানা নিযুক্ত করেন। সেই দেওয়ানার নাম হলো আলীবর্দী খান। এই আলীবর্দী খান ছিল আওরঙ্গজেবের খুবই কাছের, খুবই পছন্দের একজন। সেই দুঃখিত, আলীবর্দী খান না, তিনি হলেন আলীবর্দী খান না। তিনি হলেন মোহাম্মদ হাদি। তিনি হলেন কে? মোহাম্মদ হাদি। এই যে আওরঙ্গজেব অর্থাৎ শায়েস্তা খানের পরে এই যে দেওয়ান নিযুক্ত করেন আওরঙ্গজেব, সেই আওরঙ্গজেবের যে পছন্দের একজন মানুষ, তিনি ছিলেন মোহাম্মদ হাদি। তার নাম পরে তিনি নাম ধারণ করেন মুর্শিদ কুলি খান, আলীবর্দী খান না, দুঃখিত। এই মুর্শিদ কুলি খান বাংলায় দেওয়ানি নিযুক্ত হন। আওরঙ্গজেব চলে যান, তারপর চলে আসেন কে? প্রথম বাহাদুর শাহ। এই প্রথম বাহাদুর শাহ ওই অনেকটা পরাধীন হয়ে যান, হ্যাঁ, কারণ ততদিনে বাংলা ইংরেজ আবার চলে আসে। কারণ ইংরেজরা আইসাই 1600 সালে কিন্তু আকবরের সময় কিন্তু ইংরেজরা আকবরের দরবারে আইছে। তারপর জাহাঙ্গীর অনুমতি দেন সুরাটে বাণিজ্য করার। শাহজাহান অনুমতি দেন হরিহরপুরে বাংলায়। তারপর সুবাদা শাহ সুজা হুগলিতে 1661 সালে। আওরঙ্গজেব কিন্তু 1200 টাকায় কলকাতায় বিক্রি করে দিয়েছিল
চাণক্যের কাছে। সম্রাট ফারুক শিয়ার বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিয়েছেন। সম্রাট শাহ আলম বাংলার দেওয়ানি আবার প্রদান করছিল। হ্যাঁ, এটা আবার অনেক পরে দেওয়ানি নিযুক্ত করছে, অনেক পরে, কিন্তু ততদিনে ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশে অনেকটা শক্তিশালী করছিল। এই কারণে এই যে বাহাদুর শাহ, তারপর দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় বাহাদুর শাহ তো দিল্লির দিল্লি দিল্লি পুরোটাই ইংরেজদের দিয়ে তিনি তাকে আবার রেঙ্গুনে পাঠাইছিল নির্বাসনে। যাই হোক, ততদিনে ইংরেজরা অনেক শক্তিশালী হয়ে উঠছিল। শক্তিশালী আগে এই যে আওরঙ্গজেবের আওরঙ্গজেবের মৃত্যুর পরে এই যে মোহাম্মদ হাদি, যিনি মুর্শিদ কুলি খান নাম ধারণ করেছেন, তিনি অনেকটা দিল্লি থেকে মুক্তভাবে স্বাধীন পরিচালনা করছেন। তার আবার ছেলে ছিল না, এই জন্য তার জামাতা সুজাউদ্দিন তার পরবর্তী শাসনবার দায়িত্ব পালন করেন। এরপর তার ছেলে সফররাজের কাছ থেকে ক্ষমতা দখল করে নেন আলীবর্দী খান। তিনি ছিলেন এই যে এদেরই সৈনিক। এই আলীবর্দী খানের আবার ছিল না ছেলে, যে কারণে তার নাতি সিরাজউদ্দৌলাকে দায়িত্ব পালন দেন। এই সিরাজউদ্দৌলা থেকেই চলে যায় বাংলা ইংরেজদের হাতে। এভাবেই শেষ হয়ে যায় মুসলিম সাম্রাজ্যে শেষ। তাহলে আমি যদি আরেকটু শর্টকাটে যদি আমি বলি, পুরো 51 মিনিট যে লেকচার, সেই 51 মিনিটের লেকচার যদি আমি খুব শর্টকাটে যদি বলি, সেটা আমার হয়তো 5 মিনিটের বেশি লাগবে না। তাহলে বাঙালি জাতির যে আদিকাল, সেটা হলো 4টা অনার্য আর একটা হলো আর্য। ঠিক আছে, এই অনার্য আর আর্য মিলেই আমরা বাঙালি শঙ্কর জাতি। হ্যাঁ, মূলত অষ্টিক দেয়াবীর সংমিশ্রণে এই শঙ্কর জাত তৈরি হয়েছে। এবার আর্যরা চলে আসেন, মোটামুটি ওইটাও শঙ্কর, এই সব কিছু দিয়ে এখন তো মোটামুটি সবই শঙ্কর হয়ে গেছি। এখন আর কি ওরকম আলাদা কিছু নাই। তো এই হলো বাংলা। এখান থেকে যদি কোশ্চেনে বেশি ইম্পর্টেন্ট বিষয় হলো যে এই যে বঙ্গ শব্দটি কোথা থেকে আমরা কোথায় আমরা উল্লেখ পাই? ঋগ্বেদ, মহাভারত, মৎস্য পুরাণ, এখান থেকে বঙ্গ শব্দটা পাওয়া যায়। আর বাংলায় আর্যরা আসে প্রথম শতকে খ্রিস্টপূর্বে। হ্যাঁ, এই আর এই যে বৈদিক ভাষা যে সংস্করণ করেছেন, তিনি সেটার নাম হচ্ছে সংস্কৃত ভাষা। এটা কি করেছেন? পাণিনি। হ্যাঁ, তাহলে বাংলার উৎপত্তি প্রাকৃত ভাষা থেকে, অর্থাৎ প্রাকৃত ছিল মানুষের মুখের ভাষা, আর সংস্কৃত ভাষা ছিল পণ্ডিতদের ধর্মীয় গ্রন্থে ব্যবহার করা হতো। এবারে এই যে আমরা প্রাচীন সাম্রাজ্য দেখলাম যে মগধ রাজ্যকে কেন্দ্র করে নান্দ সাম্রাজ্য, তারপর চলে আসলো মৌর্য সাম্রাজ্যের পরে কি গুপ্ত সাম্রাজ্যের পরেই কি হলো? ক্ষুদ্র রাজ্যে পরিণত হয়ে গেল। যেমন বাংলায় 2টা স্বাধীন রাজ্য তৈরি হলো, একটা হলো বঙ্গ আর একটা হলো গৌড়। বঙ্গকে তিনজন রাজা পরিচালনা করতেন, আর গৌড়ের একজন ছিলেন রাজা শশাঙ্ক সামন্ত। এই যে শশাঙ্ক সামন্ত, তিনি ছিলেন বৌদ্ধদের, তিনি বৌদ্ধদের অনেক অত্যাচার করত। এই বৌদ্ধ বিদেশি, এটা ছিল কে বলছিল? হিউয়েন সাংয়ের লেখনী থেকে এটা বোঝা যায় তিনি বৌদ্ধদের অনেক অত্যাচার করতেন। এরপর ক্ষমতা চলে যায় এই যে শশাঙ্ক, তিনি কিন্তু প্রথম সার্বভৌমিক শাসক, তাকে বলা হয় প্রথম সার্বভৌমিক। হ্যাঁ, এই শশাঙ্ক সামন্ত তিনি কিন্তু সিন্ধু আক্রমণ করতে যান, অর্থাৎ এই হর্ষবর্ধন কিন্তু এই শশাঙ্ক সামন্ত যেমন গৌড়ের শাসক ছিল, তিনি হর্ষবর্ধন কিন্তু সিন্ধু অঞ্চলের শাসক ছিলেন। তিনি এই সিন্ধু মুলতান এদেরও আক্রমণ করে, অর্থাৎ হর্ষবর্ধনের ভাইকে হত্যা করে তিনি ওই অঞ্চল দখল করতে গিয়েছিলেন। জানি না ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন, আমার জানা নেই। তো ওই রাগে কারণে হর্ষবর্ধন এই গৌড় দখল করে নেন তার মৃত্যুর পর। আগে পারেন না, পরে মৃত্যুতে। যাই হোক, এই হর্ষবর্ধন আবার কী করছেন? হর্ষবর্ধনের যে প্রধানমন্ত্রী ছিলেন চার্চ, সেই চার্চের ছেলে ছিল রাজা দাহির। এই রাজা দাহিরকে পরাজিত করিয়ে মুসলিম সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত করেন
মোহাম্মদ বিন কাসিম। এই মোহাম্মদ বিন কাসিম এরপর মোহাম্মদ বিন কাসিমের পরে, সরি উচ্চারণটা একটু হয়ে গেছে, মোহাম্মদ বিন কাসিম। এই কাসিমের পরে ভারতবর্ষ দ্বিতীয়বার আক্রমণ করেন গজনির সুলতান মাহমুদ 17বার। এই সুলতান মাহমুদের পরে তারপর ঘুর রাজ্যের মোহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশে স্থায়ী রাজত্ব স্থাপন করেন। এই মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিল চারজন কৃতদাস, 4 অঞ্চলে তিনি দায়িত্ব দিয়ে তিনি আবার চলে যান ঘুর রাজ্যে। কুতুবউদ্দিন আইবেক দিল্লির রাজত্ব করেন, আর এদিক দিয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তিনি বাংলা আক্রমণ করেন, অর্থাৎ বাংলা রাজত্ব তিনি দখলের প্রচেষ্টায় ছিলেন এবং তিনি সফল হয়েছেন। তাহলে যদি আমি একবার দিল্লিটা যদি পুরাটা বলি, দিল্লির অংশটা বলবো, তারপরে বাংলার অংশটা বলবো, বলে শেষ। দিল্লির অংশ, এই যে মোহাম্মদ ঘুরির যে কৃতদাস কুতুবউদ্দিন আইবেক, এই কুতুবউদ্দিন আইবেক তার পরবর্তী যে শাসক তাদেরকে বলা হয় মামলুক শাসক, অর্থাৎ তারা দাস তাদেরকে বলা হয় দাস। এই যে কুতুবউদ্দিন আইবেক তার জামাতা ইলতুৎমিশ ক্ষমতা দিয়ে যান। ইলতুৎমিশের ছেলে নাসিরউদ্দিন মাহমুদ বাংলায় চলে যান, যার কারণে তিনি এবং কিছুদিন পর মারা যান, এবং তার যোগ্য সন্তান না থাকার কারণে তিনি রাজিয়াকে শাসনভার দিয়ে যান। রাজিয়া বেশি দিন টিকে থাকতে পারেন নাই, এরপর তিনি না, তার আশেপাশে যে সমর্থক লোকগুলো আছে সেই লোকগুলাই মানে অনেক প্রভাবশালী লোক ছিল বা সমর্থন যারা ছিল জনগণ, সেই জনগণ মুইজউদ্দিন বাহরামকে বসান। এই মুইজউদ্দিন বাহরাম বেশি দিন টিকে থাকতে পারেনি। এরপরে চলে আসে রুকনুদ্দিন ফিরোজ শাহর ছেলে আলাউদ্দিন মাহমুদ শাহ শাসনভার গ্রহণ করেন। তারপর ক্ষমতা চলে যায় নাসিরউদ্দিন মাহমুদ শাহ, যেটা নাসিরউদ্দিন মাহমুদ অর্থাৎ তার ছেলে ইলতুৎমিশের ছেলে যে নাসিরউদ্দিন মাহমুদ ছিল, তারই ছেলে নাসিরউদ্দিন মাহমুদের ছেলে নাসিরউদ্দিন মাহমুদ শাহ অনেক বছর দিল্লির ক্ষমতা দখল করেছিলেন, শাসন কার্য পরিচালনা করেছিলেন অনেকটা সুন্দরভাবেই। এবং তার পরে গিয়াসউদ্দিন বলবন, যিনি এই যে রাজিয়ার বিয়ে করছেন নাকি, যাই হোক এদের সাথে একটা আত্মীয়তা ছিল, বা ওই আত্মীয়তা বলে, ওই আত্মীয়তার জন্যই তিনি এই যে গিয়াসউদ্দিন বলবন তিনি এই দিল্লির ক্ষমতা দখল করেন। এবং তার ছেলে মহিউদ্দিন যে মুলতানের শাসক ছিলেন, তিনি মৃত্যুবরণ করেন। তার ছেলে কায়ক খুসরুকে মুলতানেই প্রেরণ করেন। আর এই যে তার আরেক ছেলে বুকরা খান, তিনি বাংলাতে থাকার কারণে তিনি আর দিল্লিতে আসেননি, এবং তার ছেলে কায়কোবাদকে দিল্লি শাসনভার দিয়ে দেন। কায়কোবাদ খারাপ চক্রে যুক্ত হওয়ার কারণে তিনি শাসন কার্য সুন্দরভাবে পরিচালনা করতে পারেননি, যেই কারণে এই কায়কোবাদ কোনো একটা যুদ্ধে মৃত্যুবরণ করেন। তার ছেলে কিছুদিন দায়িত্ব গ্রহণ করেন। এই দায়িত্ব গ্রহণ করলে তো হবে না, সুন্দরভাবে পরিচালনা করতেও হবে, তো সেটা হয়তো ব্যর্থ হয়েছেন, এবং ব্যর্থ হওয়ার কারণে জালালউদ্দিন ফিরোজ খলজি ক্ষমতা দখল করেন। তার নিকটতম আত্মীয় আলাউদ্দিন খলজি শাসন কার্য পরিচালনা করেন। তারপর আসেন গিয়াসউদ্দিন তুগলক মানে তুগলক বংশ। এই যে এর আগে ছিল খলজি বংশ, তুগলক বংশ, হ্যাঁ, এই যে সৈয়দ বংশ, লোদি বংশ, এরা সবাই তুর্কি। হ্যাঁ, তুর্কির পরে চলে যায় মুঘল সাম্রাজ্য, অর্থাৎ আকবরের পর থেকে সব মুঘল সাম্রাজ্য, আকবরের পরের থেকে যা মুঘল সাম্রাজ্য। আকবরের আগে লোদি, সৈয়দ, তুগলক, খলজি, তারপরে এই যে বলবান, কুতুবউদ্দিন আইবেক, এর সব কিছু তুর্কি। যাই হোক, এবার এই যে খলজির পরে আসলে গিয়াসউদ্দিন তুগলকের পরে মোহাম্মদ বিন তুগলক, এরপরে আসলে সৈয়দ বংশ, তারপরে লোদি বংশে যে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর প্রতিষ্ঠা করেন মুঘল সাম্রাজ্য। বাবরের পরে হুমায়ুনের পরে আকবরের পরে জাহাঙ্গীরের পরে আসলো শাহজাহানের পরে আওরঙ্গজেবের পরেই বাংলা অনেকটা দিল্লি কি হয়ে যায়, ইংরেজদের নিয়ন্ত্রণ আস্তে আস্তে চলে যায়।
এবার প্রথম বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম, শাহ আলমের পর দ্বিতীয় বাহাদুর শাহ, শেষ বিদায়। তারপর ইংরেজ শাসন দিল্লি। এরপর আসি বাংলায়। এরপর একটু বাংলায় আসি। এই যে বখতিয়ার খুলজি বাংলা দখল করো 1260 সালে, এই শশাঙ্ক এই লক্ষণ সেনকে পরাজিত করে। তারপর তিনি তার সহপাঠী মানে সহযোদ্ধা ছিল সুলতান গিয়াসুদ্দিন ইয়স খুলজি। এই ইয়স খুলজির পরে আসে নাসিরুদ্দিন মাহমুদ শাহ, যেটা ইলতুৎমিশের পুত্র। এই নাসিরুদ্দিন মাহমুদ শাহের পরে আসে তুগরিল, তারপর আসে বুকরা খান, যেটা নাসিরুদ্দিন মাহমুদ শাহ নাম ধারণ করেন। তিনি আবার এই বুকরা খান কিন্তু নাসিরুদ্দিন মাহমুদ শাহ নাম ধারণ করেন। তিনি ছিলেন বলবনের পুত্র বুকরা খান। এরপর বুকরা খানের অ্যাসিস্ট্যান্ট সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ আছে। এই শামসুদ্দিন ফিরোজ শাহের পরে এরপর বাংলাকে তিন কেন্দ্রিক, বাংলা বা আশেপাশের অঞ্চলকে তিন কেন্দ্রিক শাসন পরিচালিত হয়। সোনারগাঁও ছিল গিয়াসুদ্দিন বাহাদুর শাহ, যেটা ছিল কি এই সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের পুত্র। আর লখনৌতে কে ছিল জানি না, মনে নেই, একজন ছিল হয়তো। এরপর তুগলকের সাহায্যে এই যে মোহাম্মদ বিন তুগলক, এই তুগলকের সহায়তায় তার যে পালক পুত্র তাতার খান বা বাহারাম খান, তিনি সোনারগাঁয়ে ক্ষমতা দখল করেন। এই বাহারাম খানের বর্ম রক্ষক ছিল ফকরা। এই ফখরুদ্দিন মোবারক শাহ নাম ধারণ করে তিনি এই সুলতানি শাসন পর্ব শুরু করেন। কারণ এরপরে কিন্তু দিল্লি দুর্বল হওয়ার কারণে বাংলা কেউ নজর দেয় নেই। 200 বছর সুলতানি আমল, স্বাধীন সুলতানি পর্ব শুরু হয়েছিল। এই যে ফখরুদ্দিন মোবারক শাহ, তারপর আসলো তার ছেলে ইখতিয়ার উদ্দিন গাজী শাহকে হত্যা করে শামসুদ্দিন ইলিয়াস শাহ দখল করলেন। শামসুদ্দিন ইলিয়াস শাহের পরে আসলো গিয়াসুদ্দিন আজম শাহ পরে হিন্দু রাজা গণেশ কিছু রাজত্ব করছেন। তারপর আসলো নাসিরুদ্দিন মাহমুদ শাহ, তারপর তার ছেলে সুলতান রুকনুদ্দিন বরবক শাহ। এরপর চলে আসলো হাফসি শাসন 6 বছর, 6 পরে আসলো আলাউদ্দিন হোসেন শাহ পরে নুসরাত শাহের সময় কিন্তু আবার মুঘল সাম্রাজ্যের বাবর সন্ধি করে অনেক বছর ছিল। তারপর আসলো গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। এই গিয়াসুদ্দিন মাহমুদ শাহের পরে বাংলা চলে যায় শের শাহের হাতে, আফগানি নেতার হাতে। শের শাহ আবার হুমায়ুনকে পরাজিত করে বাংলা সুন্দরভাবে স্থায়ী করে ফেলে, এবং শের শাহ আবার হুমায়ুনকে দিল্লিও দখল করে ফেলে। কিছুদিন দিল্লিও রাজত্ব করেন, কিন্তু হুমায়ুন দিল্লি আবার পুনরায় ফিরে পান। শের শাহের পরে তার পরবর্তী হলো দাউদ খান করবানি শাসন, মানে তারই বংশ। আফগানি শাসক দাউদ খান করবানি ছিলেন করবানি শাসনের শেষ শাসক। এই দাউদ খান করবানি আকবরের কাছে পরাজিত হয়ে তিনি বাংলা থেকে বিতাড়িত হন, মানে বাংলা থেকে চলে যান। তারপর তিনি এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আকবর, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আকবর। এবার আকবরের পরে জাহাঙ্গীর বাংলাকে, এই মুঘল সাম্রাজ্যের একটা জিনিস দেখি যে বাংলায় সূচনা করছিল বাবর সূচনা করছিল, কিন্তু সন্ধি মন্দির দিয়া তিনি আবার চলে গেছেন, ওরকম কিছু না। তারপর কিন্তু তার ছেলে হুমায়ুনও চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি ক্ষমতা দখল নিতে পারছেন আকবর। আর বেশি প্রভাব বিস্তার করছেন, বেশি দখল নিয়েছেন তার ছেলে জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর তিনি আবার সুবাদার নিযুক্ত করছেন সর্বপ্রথম শায়েস্তা খানকে। এই শায়েস্তা খানকে সুবাদার নিযুক্ত করছেন দুঃখিত, শায়েস্তা খান না, এই জাহাঙ্গীর ইসলাম খানকে সুবাদার নিযুক্ত করছেন। হ্যাঁ, এই ইসলাম খান আবার যেহেতু জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতায় তিনি সুবাদার হন, ইসলাম খান তিনি আবার ঢাকাকে আবার জাহাঙ্গীরনগর নামও রাজধানী করেন। ঢাকার নামে জাহাঙ্গীর তার গুরুর নামে তিনি ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। তিনি আবার লোহার পুল, দোলাই খাল নির্মাণ করেন। আর শাহ সুজা, এই জাহাঙ্গীরের পরে যে শাহজাহান তার ছেলে শাহ সুজাকে
সুবাদার নিযুক্ত করেন। তিনি এই শাহ সুজা বড়কাটা ঈদগাহ, হোসেনি দালান, চুরিহাট্টা মসজিদ এগুলো নির্মাণ করেন। শাহ সুজাকে আবার এই যে আওরঙ্গজেব দেখতে পেত না, এই আওরঙ্গজেব তো আবার ভাই ছিল, তাকে দেখতে পারে নাই। আওরঙ্গজেব এই শাহ সুজাকে হটিয়ে মীর জুমলাকে সুবাদার করেন। মীর জুমলা ঢাকা গেট, পাগলা সেতু, নারায়ণগঞ্জের এগুলো নির্মাণ করেন। শায়েস্তা খান এই আওরঙ্গজেবের মামা, তিনি এই সুবাদার নিযুক্ত হন এবং তিনি ইসলামাবাদ, চট্টগ্রামকে ইসলামাবাদ নামান্তর করেন। ইংরেজদের বিতাড়িত করেন। ছোট কাটরা, তিন গম্বুজ মসজিদ, মিটফোর্ড রোডে 7 গম্বুজ মসজিদ, মোহাম্মদপুরের লালবাগ দুর্গ, হোসনি দালান, বক্সিবাজারে খিরিজপুর মসজিদ, নারায়ণগঞ্জে এগুলো তিনি নির্মাণ করেন। এই শায়েস্তা খানের পরে আওরঙ্গজেব দেওয়ান নিযুক্ত করেন মোহাম্মদ আলী, যিনি মুর্শিদ কুলি খান নাম ধারণ করেন। তারপরে সুজাউদ্দিন, সফররাজ, তারপর আলিবর্দী খান, আলিবর্দীর পরে সিরাজউদ্দৌলার পরে ইংরেজ শেষ। এই ছিল বাংলার মোটামুটি। আর এটা আমার বলা যায় অনেকটা পার্সোনাল ভিডিও করছি, এই কারণে এটা আমি আসলে বলা যায় পার্সোনাল ভিডিও, কারণ আমি যদি ভুলে যাই বা মনে আনতে না পারি, তখন এই ভিডিও দেখলে আমার যেন মনে আসে, এই জন্য এই ভিডিওটা করা, অন্য কোনো উদ্দেশ্য আপাতত নাই।